আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হলো চতুর্থ ক্লাস, পরিমাণগত রসায়নের। গত ক্লাসে আমরা শেষ করছিলাম মনে হয় 8টা টাইপ। আমাদের লাস্ট আজকে টাইপ শুরু হবে টাইপ 9 থেকে। টাইপ 9 ছিল বিক্রিয়া থেকে গণনা। বিক্রিয়া থেকে গণনা। বিক্রিয়া থেকে গণনা বলতে সমীকরণ ভিত্তিক, মানে বিক্রিয়া দিয়ে বিক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে। বিক্রিয়া থেকে গণনা জিনিসটা কেমন, যে একটা বিক্রিয়া সঠিকভাবে দিয়ে ওই বিক্রিয়া অনুযায়ী কাজটা করতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড হয় আর কার্বন ডাই অক্সাইড হয়। তা আমাদের যেটা দেয়া থাকবে সেটা লিখবো, আর যেটার ভর বের করতে হবে সেটা লিখবো। যদি এটা ক্যালসিয়াম কার্বনেট হয়, তার আণবিক ভর আমাদের মুখস্থ বের করতে হবে 40 + 12 প্লাস হলো 48, অর্থাৎ 348, 100 গ্রাম। আর এখানে এই কার্বন ডাই অক্সাইড যদি আমাদের বের করতে বলে, দুই ভাবে বের করতে বলবে। যদি আমাদের আয়তন বের করতে বলে, তাইলে এক্ষেত্রে আমরা 1 মোল ধরবো, এখানে এক আছে বলে 1 মোল এটা। 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। আর যদি কার্বন ডাই অক্সাইডকে আমাদের গ্রামে বের করতে বলে, সেক্ষেত্রে আমরা 1 মোলের পরিবর্তে এই 22.4 না লিখে কার্বন ডাই অক্সাইডের ভর লিখে দিব, সেটা হলো কত? 44 গ্রাম। তাহলে কথা হলো এটাই, যদি আমাদের প্রশ্নে ভর বের করতে বলে আমরা ভরে লিখব, যদি আমাদের প্রশ্নে লিটার থাকে লিটারে লিখব। এই হলো নিয়ম। আর যেটা দেয়া থাকবে সেটা, যেটা বের করতে হবে সেটার নিচে এরকম মান লিখবো, যেটা দেয়া আছে সেটা, যেটার নিচে মান লিখতে বলবে সেটা করবো। তো আমরা প্রশ্ন দেখতে পারলে বুঝতে পারবো যে বিক্রিয়া থেকে গণনা আসলে কেমন হয়। আমরা এতে চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। ওকে, প্রথম প্রশ্ন দেখো। ডিউ 23-24 ছিল প্রথম প্রশ্নটা। ডিউ 23-24 মানে এই বছরেরই প্রশ্ন। দেখো, প্রশ্ন বলা হয়েছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে এনটিপি তে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এসটিপি আর এনটিপি। যদি আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ যাই, তা সেখানে আমরা দেখতে পাই যে এসটিপি মানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমোস্ফিয়ার। আর এনটিপি মানে হলো 20 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমোস্ফিয়ার। এসটিপি তে একটা গ্যাসের, মানে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আর এনটিপি তে সেটার আয়তন হলো কত? 24.04 লিটার। এটা হলো এমসিকিউ এর জন্য। এই ভ্যালুটা আমরা কিসের জন্য ধরবো? এমসিকিউ এর জন্য। এমসিকিউ তে যদি বলে যে এসটিপি তে আয়তন কত? 22.4 লিটার। এনটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? 24.4। আর এসএটিপি তে সে আয়তনটা আমরা 24.789 বা 24.8 লিটার। এটা হলো এমসিকিউ এর জন্য সীমাবদ্ধ। ঠিক আছে, এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এটা হলো এমসিকিউ এর জন্য সীমাবদ্ধ। কিন্তু এমসিকিউ যদি না হয়, এটা যদি এমসিকিউ না হয়, তাহলে ম্যাথের ক্ষেত্রে এসে এটা কি হবে দেখো। এসটিপি তে এটা, এনটিপি তে এটা, এসএটিপি তে এটা, কিন্তু ম্যাথের ক্ষেত্রে, এসটিপি আর এনটিপি বাংলাদেশের জন্য, এটা হলো ম্যাথ। যখন আমরা ম্যাথে আসব, তখন এসটিপি সমান এনটিপি, অর্থাৎ দুইটাকে আমরা সমান ধরবো। কারণ বাংলাদেশের সবগুলো বই বা সবগুলো এতেই এসটিপি আর এনটিপি, ম্যাথের ক্ষেত্রে এসটিপি এনটিপি তে আয়তন কত? 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে এমসিকিউ এর জন্য এনটিপির ভ্যালু ভিন্ন, 24.04, ওটা আমরা এমসিকিউ তে ধরবো। কিন্তু যদি এটা আমাদের ম্যাথ আসে, সেক্ষেত্রে ম্যাথের জন্য আমরা এসটিপি এনটিপি ভিন্ন ধরবো না। সেক্ষেত্রে আমরা এসটিপি এনটিপি দুটাই 22 কি ধরবো? 4 ধরবো। এমসিকিউ এর জন্য ভিন্ন আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এনটিপি তে এস এসটিপি, ম্যাথের ক্ষেত্রে এনটিপি এসটিপি দুটো আয়তনই আমরা 22.4 ধরে করব। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন বলা আছে কি, যে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তো এখানে আমাদের কি দেয়া আছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট আর
বের করতে হবে কার্বন ডাইঅক্সাইড, এটা আবার লিটারে। আমাদের বিক্রিয়া দিতে হবে, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙতে হবে। তা এখানে আমরা বিক্রিয়া দিয়ে দিই ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা দেখো ভরে দেয়া আছে, গ্রামে দেয়া আছে। তাহলে এটাকে আমরা গ্রামে কনভার্ট করে দিই, 40 + 12 প্লাস হলো 48, অর্থাৎ এটা 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড দেখো অপশনগুলো লেখা আছে লিটারে, তার মানে এটাকে আমরা লিটারে কনভার্ট করব। 1 মোল সমান কত? 22.4 লিটার। তাহলে বোঝা যাচ্ছে যে 2.5 গ্রাম থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হয়, এই 100 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 22.4। একের জন্য কত? 2.5 এর জন্য কত? তা আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, CO2 উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয় সমান 22.4 লিটার। 1 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হয়? 22.4, আর নিচে হলো 100। আর আমার বের করতে বলছে কত? 2.5 এর জন্য, তাই না? তো 2.5 গ্রাম, 22.4 ইন্টু 2.5, আর নিচে হলো আমাদের 100। এখন দশমিকের ক্যালকুলেশন আর চলে আসছে। আমরা আগেই বলছি যে দশমিকের ক্যালকুলেশন আমরা সবসময় কিভাবে করব? দশমিক বাদ দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে দশমিক যেটা আছে একটু ক্যালকুলেশন করি, 22.4। এই 22.4 আছে, আর এর সাথে আছে হলো 2.5, নিচে আছে হলো 100। এখন এই দশমিক উঠাই দিই, তাহলে নিচে একটা 1 শূন্য, এই দশমিক উঠাই দিই, আরো একটা শূন্য। এবার আসি, এই 224-কে 25 দিয়ে গুণ দিয়ে দিই একবার। 224-কে কত দিয়ে গুণ দিলাম? 25 দিয়ে। তাহলে 4 25 কত? 4 5, এই 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10 আর 2 12, 5 2 10 আর 1 13। দেখো আবার গুণ দেখায়, 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10, হাত 10 আর এই 2 12, 12 বসালাম, হাতে 1, 5 2 10, ওই 5 2 10 আর 1 11 হবে যে, 5 2 10 আর 1 11। তাহলে 4 5 20, শূন্য, গুণগুলো দেখো, 5 8 5 20, শূন্য হাতে 2, এই গুণ আবার দেখাইতে হচ্ছে, 5 2 10 আর 2 12, আর 5 2 10 আর 1 কত? 11। আর এটার যদি 2 করা হয়, 224 মানে 448। তাহলে শূন্য, 8 আর 2, 10-এর শূন্য, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 4 আর 1 কত? 5। তাহলে 5600। এবার এই যে 5600 হচ্ছে আমাদের ভাগফল। এই 5600-কে ভাগ দিতে হবে, দেখো একের পরে কয় শূন্য আছে? একের পরে আছে 4 শূন্য, তাহলে চারটার আগে দশমিক। চারটার আগে যদি দশমিক দেই, তাহলে আমাদের অ্যান্সার, এই যে চারটার আগে দশমিক চলে আসবে, তাহলে 0.56 লিটার। তাহলে এটার অ্যান্সার হলো 0.56। এখন আসা যাক, পরীক্ষার সময় কিন্তু তুমি এত ডিটেলসে লিখতে যাবে না, পরীক্ষার সময় এত ডিটেলসে লেখার তোমার জায়গা থাকবে না। তাহলে কি করতে হবে পরীক্ষার সময়? পরীক্ষার সময় তুমি কোশ্চেনের পাশে অল্প একটু জায়গা পাবা এই কাজগুলো করার জন্য। তাহলে তুমি এইটার নিচে মান লিখছো, এটার নিচে মান তোমার কত আসছে? 100 গ্রাম। আর এটা আসছে হলো 22.4 লিটার। তো তুমি এরকম ছোট্ট একটুখানি জায়গায় লিখবা যে 100 গ্রাম থেকে, এরকম দাগ দিয়ে, 100 গ্রাম থেকে 22.4। তাহলে অতএব 1 গ্রামের জন্য 100 নিচে, আর আমার বের করতে বলছে 2.5। তাহলে হয় কত? 22.4 ইন্টু 2.5, আর নিচে হলো 100। এইটুকু কিন্তু তোমার জায়গা। তাহলে তুমি এত ডিটেলসে না করে শুধুমাত্র এইটুকু করবা। ঠিক আছে? এত ডিটেলস লেখার কিন্তু তোমার জায়গা থাকবে না। ওকে, তাহলে এই গেল হলো আমাদের ডিউ প্রশ্ন। পরের প্রশ্ন চলে যাওয়া যাক। পরের প্রশ্ন আছে, পরেরটা দেখি। পরেরটা একটু বড় হয়ে যায়, পরেরটা একটু পরে করি। 3 নাম্বারটাতে আসি। বলছে 100 গ্রাম চুনাপাথরকে তাপে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যায়? আর ইউ 23-24। তো এটাও সেম প্রশ্ন। এখানে দেখো যেটা দেয়া আছে সেটার নিচে মান লিখবো, আর যেটা বের করতে হবে সেটার নিচে মান লিখবো। তো আমাদের চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এটা ভর লিখি। 40 + 12 + 3 = 48, 16 × 3, তার মানে হলো টোটাল আমার 100। তাহলে 100 গ্রাম থেকে চুন পাচ্ছি কতটুকু? ক্যালসিয়াম হলো 40, অক্সিজেন হলো 16। তাহলে টোটাল কত হয়? টোটাল হলো আমাদের 56। তাহলে 100 গ্রাম থেকে আমি চুন পাচ্ছি হলো 56 গ্রাম। তাহলে এটাই দেখো অ্যান্সার, 100 গ্রাম থেকে চুনাপাথর থেকে চুন পাবো কতটুকু? 56 গ্রাম। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন,
এক মোল গ্লুকোজকে জারিত করতে এসটিপি তে কত লিটার অক্সিজেন প্রয়োজন। তা গ্লুকোজের বিক্রিয়াটা দিতে হবে, মানে এখানে মেন জিনিসটা হলো বিক্রিয়াটা, মানে তুমি বিক্রিয়া অনুযায়ী বিক্রিয়া থেকে গণনা। আর অবশ্যই ম্যাথ গুলো সব ঐকিক নিয়মে, বিক্রিয়া থেকে গণনা, আর এই নিয়মটা হলো ঐকিক নিয়মে ফলো করে, মানে ঐকিক নিয়মে হবে। তাহলে আমরা যদি এখন বিক্রিয়াটা লিখি, কত, এক মোল গ্লুকোজ জারিত করতে এসটিপি তে কত লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে গ্লুকোজের সংকেত C6H12O6। এই গ্লুকোজকে জারিত করতে বলছে, তার মানে জারিত করা মানে অক্সিজেন দিয়ে বিক্রিয়া অক্সিজেনের সাথে। তাহলে যে কোনো জৈব যৌগকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে তৈরি হবে আমাদের কার্বন ডাই অক্সাইড আর পানি। এটা অবধারিত, যে কোনো জৈব যৌগকে অক্সিজেন দিয়ে পুরালে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। তা সমতা করো, এখানে কার্বন আছে 6টা, দিয়ে দাও। হাইড্রোজেন আছে 12টা, তার মানে এখানে 6 দাও। তাহলে 6 6 হলো, এখন আসি অক্সিজেন কয়টা হয়েছে। এপাশে আছে 6 2 12, আর এই 6 18। দেখো অক্সিজেন, এই যে 6 2 12, আর এই 6 18, আর এখানে 6টা আছে। তাহলে এখানে আমার 12টা অক্সিজেন করা লাগবে, তো একটা 6 বসাই দিলে এটা আমাদের হয়ে যায়। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নে কি বলছে, বলছে 1 মোল গ্লুকোজ জারিত করতে, তো এখানে গ্লুকোজের আগে এক আছে, তার মানে এটা 1 মোল। 1 মোল গ্লুকোজ জারিত করতে কত লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে এখানে আছে 6 মোল, 1 মোল গ্লুকোজ জারি করতে 6 মোল, তাহলে 6 × 1, 22.4 লিটার। এটা আমাদের অ্যান্সার কিন্তু। তাহলে 224-কে 6 দিয়ে গুণ দেই, 4 6 24 4, হাতে হলো 2, 6 2 12। সংখ্যার গুণের নিয়ম কি, আগে দশমিক টশমিক চিন্তা না করে সম্পূর্ণ গুণটা দেয়া, তারপর কয়টার আগে দশমিক শেষে দেয়া। তাহলে 4 6 24-4, হাতে 2, 6 2 12, আর 2 14, হাতে হলো 1, 6 2 12, আর 1 হলো 13। এবার কয়টার আগে দশমিক দেখো, একটার আগে দশমিক, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হলো 134.4 লিটার, 134.4। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমি। পরের প্রশ্ন বলা আছে, দেখো যে 5 নাম্বার, নর্মাল চাপে 84 গ্রাম KNO3 কে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। তো KNO3 কে যদি আমরা বিক্রিয়া দিই KNO3 এর জন্য, right, 5 নম্বর প্রশ্ন, নর্মাল চাপে 84 গ্রাম KNO3 কে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। তা KNO3 কে উত্তপ্ত যদি করি, তাহলে কি তৈরি হবে সেটা বিক্রিয়াগুলো জানলে আমাদের হবে। তাহলে এখানে আছে আমাদের KNO3, তাহলে KNO3, এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে KNO2, আর পাবো হলো অক্সিজেন। বিক্রিয়াটাকে সমতা নিয়ে আসি, এখানে আছে অক্সিজেন 2, আর এখানে আছে 4। তা সমতা আনার জন্য এখানে যদি 2 দিই তাহলে 6 হয়ে যায়, তাহলে এখানে একটা 2 দিলে হয়, 2 2 4, আর এই 2 6। তাহলে মোটামুটি আমাদের সমতা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে 84 গ্রাম, তাহলে এটার নিচে আমাদের মান লিখতে হবে। তাহলে 2 2 কিন্তু সবার সাথে গুণ, পটাশিয়াম হলো 39, নাইট্রোজেন হলো 14, আর অক্সিজেন হলো 3 হলো 48। তাহলে 48 আর 14 হলো 62, 62 আর 9 101, 101-এর সাথে 2 গুণ মানে এটা 202 গ্রাম। তাহলে 202 গ্রাম, এই 202 গ্রাম অক্সিজেনকে উত্তপ্ত করলে কত লিটার, বলছে কি কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে এই যে কত লিটার অক্সিজেন বের করতে হবে, দেখো এখানে বের করতে বলছে কত লিটার, তাহলে মান লিখবো কার নিচে, অক্সিজেনের নিচে। তাহলে এখানে অক্সিজেন আছে হলো 1 মোল, তাহলে 1 মোল অক্সিজেনের আয়তন কত, 22.4 লিটার। আমি তো আর অত ডিটেলস লিখবো না, আমি লিখবো 202 গ্রাম থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে 22.4, একের জন্য কত, আর আমাদের বের করতে বলছে 84-র জন্য কত। তাহলে সিম্পল, 202 গ্রামের জন্য আমরা লিখবো হলো, এত বড় করে কিন্তু লিখবো না, আমরা লিখবো যে 202 গ্রাম KNO3 থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে হলো 22.4 লিটার। অতএব 1 গ্রামের জন্য অক্সিজেন পাওয়া যাচ্ছে হলো 22.4 ভাগ হলো 202, আর আমাদের বের করতে হবে অতএব 84 গ্রামের জন্য। তাহলে যদি এখানে একবারে 84 লিখে দিই, অতএব 84 গ্রামের জন্য, তাহলে এখানে 84। 3 84 কত হয়, 3 8 24 হয় না।
তো এই ক্যালকুলেশনটা একটু বড়ই হচ্ছে, 84-র সাথে যদি কাটি, এই ক্যালকুলেশনটা যথেষ্ট একটু বড়, তিনটা সংখ্যা বেশ বড় বড়ই আছে। 84, 84, 21, 21 দিয়েও হবে না, 100 দিয়েও হবে না, 84 দিয়েও তো হয় না, 84-র সাথে 3 দিলে 3 এ 4, 12, 2, 3 8 24, তাও হয় না। তাহলে এই ক্যালকুলেশনটা বেশ জটিলই, মানে তোমার বড় ক্যালকুলেশন চলে আসছে, এই ক্যালকুলেশনটা হলো ঝামেলা আছে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা সহজে কি করা যাচ্ছে না, দেখো। তো এই ক্যালকুলেশন দেখো যথেষ্ট যেহেতু বড়, এটা হলো ক্যালকুলেটর দিয়ে করে রাখো আপাতত, এটা হলো শেষের জন্য রাখতে হবে, কারণ 22.4-কে 84 দিয়ে গুণ, তাকে আবার 202 দিয়ে যদি আমরা ভাগ করি যথেষ্ট সময় লাগবে। তা ক্যালকুলেটর দিয়ে যদি করে দেখাই, এটা কত আসে, 22.4 ইন্টু 84 ভাগ হলো 202। যথেষ্ট বড় ক্যালকুলেশন, এই জন্য বললাম কি যে এই ধরনের ক্যালকুলেশন স্কিপ করা ছাড়া উপায় নেই, কারণ কোনো কাটাকাটিও ছোট করা যাচ্ছে না। 9.314, এটা আসছে হলো 9.314 লিটার। এই হলো আমাদের প্রশ্ন। এটা এর পরের প্রশ্ন দেখি, প্রমাণ অবস্থায় 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট HCl এ দ্রবীভূত করলে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তাহলে HCl কে কোথায় দ্রবীভূত করতে বলছে, ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর মধ্যে, তো দ্রবীভূত করে দিই, যা বলবে তাই করব। বিক্রিয়া থেকে বর্ণনা মানে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়া যা বলবে তাই করতে হবে, যা বলবে তাই করতে হবে। তার মানে জিনিসটা কেমন, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভেঙে দিই, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড না, এখানে ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর মধ্যে দিতে বলছে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে। আর H2CO3 মানে হলো H2O প্লাস হলো CO2। আচ্ছা, সমতা আনতে হবে অবশ্যই, সমতা কিন্তু ম্যান্ডাটরি, বিক্রিয়া থেকে গণনা, সমতা ম্যান্ডাটরি, লেখক সমতা ছাড়া কখনো এই ম্যাথ হবে না, সমতা ম্যান্ডাটরি, বাধ্যতামূলক, সমতা, বিক্রিয়া সমতা কিন্তু এখানে ম্যান্ডাটরি। তাহলে এটা 2 2 দিয়ে দিয়ে আমাদের সমতা হয়ে গেছে। তাহলে এটার নিচে আমরা মান লিখি, ক্যালসিয়াম হলো 40 প্লাস 12 প্লাস 3 × 16 = 48, তাহলে এটা আসে হলো 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের বের করতে বলছে হলো কি, ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 1 মোল, মানে 22.4। তাহলে আমরা এখন লিখতে পারি ছোট করে যে 100 গ্রাম থেকে পাচ্ছি হলো 22.4 লিটার, একের জন্য পাচ্ছি হলো নিচে 100, আর আমাদের বের করতে বলছে কতর জন্য, একের জন্য এত, আহ, বের করতে বলছে আমাদের 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম, অতএব 1000 গ্রামের জন্য। তাহলে 1000 গ্রামের জন্য যদি হিসাব করি, 22.4, ওপরে 1000, নিচে হলো 100, তাহলে শূন্য শূন্য কাটে, একটা থাকে, তার মানে 224 লিটার। অ্যান্সার হলো আমাদের 224 লিটার, এই যে বি নাম্বার অ্যান্সার। মোটামুটি ঐকিক নিয়মের যাবতীয় ম্যাথ আমি কিন্তু করে দেখাচ্ছি, একটা ম্যাথ একটু বাদ রাখছি, কারণ ওইটা একটু পরে আসতেছে, বড় একটু। পরেরটা একই প্রশ্ন, 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপি তে কত লিটার হয়। 100 গ্রাম থেকে 22.4, একের জন্য কত, আহ, 10-এর জন্য কত, তো এটা সহজে করা যায়। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আসে, এটা দেখছো কিনা। ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাবো হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা হলো আমাদের ভর 100, 40 + 12, 40 + 12 প্লাস হলো 48, তার মানে টোটাল হলো এখানে 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি হলো 1 মোল, 1 মোল মানে হলো 22.4 লিটার। তাহলে 100 গ্রাম থেকে পাচ্ছি 22.4, একের জন্য কত, 100 গ্রাম থেকে পাচ্ছি, এই যে এইভাবে লিখবা, 100 গ্রাম থেকে পাচ্ছি হলো 22.4, একের জন্য কত, আর 10-এর জন্য কত, 10-এর জন্য, তাহলে 22.4 নিচে হলো 100 ইন্টু হলো 10, শূন্য শূন্য কাটে, দশমিক আরো একটা এগিয়ে যাচ্ছে, তাহলে 2.24 লিটার, 2.22 লিটার, 2.24 লিটার। সাত শেষ।
পরের প্রশ্নটা দেখো, জিএসটি 22-23 এমএনওটি এর উপস্থিতিতে, এই এমএনওটি এর উপস্থিতিতে এরকম যদি ইয়ে বলে আমাদের, এই এমএনওটি এর উপস্থিতিতে এটা কিন্তু কোনো কাজ নাই। কাজ নাই কেন? এটা হলো আমাদের প্রভাব। এমএনওটি এর উপস্থিতিতে KClO3 কে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে ওই বিক্রিয়ায় উৎপাদিত KCl এর পরিমাণ কত? তা সুন্দর KCl এর ভরটা ওরা দিয়ে রাখছে। তাহলে এখানে KClO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি পাবো? দেখো, KClO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড পাবো, আর পাবো হলো অক্সিজেন। তাহলে সমতা আনার জন্য এখানে 3 আর 2 হলে এখানে বাধ্য একটা 2 দেওয়া লাগবে। তাহলে এইটা 2 হয়ে যাচ্ছে, আর 3 × 2 = 6, মানে এখানে 3। তা আমাদের কি দেয়া আছে এখানে দেখো, অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে, তাহলে অক্সিজেনের নিচে ভর বসাই। যেহেতু অক্সিজেন, এটা কিন্তু আমরা মোলে এই লিটারে নিব না, কারণ এখানে দেখো আমাদের গ্রাম দিয়ে রাখছে। যেহেতু গ্রাম দিয়ে রাখছে, সুতরাং এটাকে আমরা গ্রামে কনভার্ট করব। 32 হলে আণবিক ভর 3 × 32 হলো 96। তাহলে যখন 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে, তখন KCl উৎপন্ন হবে কত? এই যে 2, এখানে 2 আর এর আণবিক ভর দেখো দিয়ে রাখছে এরা। এর আণবিক ভর 74.6 দিয়ে রাখছে। তাহলে এখানে 2 আছে বলে 2 এর সাথে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর 74.6। তাহলে 74 দুগুণে হলো 100, 70 70 140, 148। 148 আর 6 দুগুণে 12, মানে 149.2। তাহলে অ্যান্সার হলো এখানে 149.2। দেখো, এইটার কিন্তু আর ম্যাথ করার প্রয়োজন হচ্ছে না। কেন প্রয়োজন হচ্ছে না? কারণ আমাদের 96 গ্রাম অক্সিজেন তো এমনিতে বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে। 96 গ্রাম অক্সিজেন যখন উৎপন্ন হয়, তখন KCl উৎপন্ন হয় কতটুকু? 149.2। তাহলে অ্যান্সার হলো 149.2 এটা। পরের প্রশ্ন যাই। প্রশ্নে সলভ করতে গেলে আসলে দেরি হয়, বুঝছো। পরের প্রশ্ন, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে কার্বন ডাই অক্সাইডের ভর কত? তো একটা ভর দিয়ে দেখাই আগে। ইতিপূর্বে এই ম্যাথে আমরা সব দেখছিলাম। এখানে কার্বন ডাই অক্সাইডকে দেখো, এগুলো তো অপশনে ভর লেখা আছে। এর আগের গুলো সব লিটারে ছিল, তো একটা ভর দিছে যখন, ভরের ম্যাথটাও আমরা দেখি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে এবার আমরা তাপ দিব। ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড, এটার ভর হলো আমাদের 40 + 12 + 8, অর্থাৎ 100 গ্রাম। 100 গ্রাম। এবার কার্বন ডাই অক্সাইডটা যেহেতু ওরা আমাদের গ্রামে গ্রামে নিতে বলছে, সুতরাং অপশন যেহেতু গ্রামে, আমরা এখন কিন্তু কার্বন ডাই অক্সাইডকে গ্রামে প্রকাশ করব। তা কার্বন এখানে 12, অক্সিজেন হলো 32, তাহলে মোট কত? 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি হলো কত? 44 গ্রাম। একের জন্য পাচ্ছি কত, আর 50-এর জন্য বের করতে বলছে, কিন্তু 50-এর জন্য এই যে 50 গ্রামের জন্য বের করতে বলছে। তাহলে অতএব 50 গ্রামের জন্য যদি বের করি, তাহলে 44, এর নিচে হলো 100, আর এই জায়গায় হলো 50। তাহলে 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 44-কে কাটলে 22। 22 গ্রাম অ্যান্সার, এই যে বি। 11 নম্বর প্রশ্ন দেখি, 5 গ্রাম KClO3 কে সম্পূর্ণ বিয়োজিত হলে প্রমাণ অবস্থা চাপে কত মোল অক্সিজেন পাওয়া যাবে? KClO3 বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। KClO3 এই বিক্রিয়াটা মুখস্থই রাখবা, মান ডাটাগুলো। 5 KClO3 কে সম্পূর্ণ বিয়োজিত, তাহলে KClO3 কে যদি আমরা বিয়োজিত করি, KClO3 কে যদি আমরা বিয়োজিত করি, তা KCl তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। তা এটা হলো 2 দিলে এখানে 2, আর এখানে আসে 3। তাহলে সমতা হয়ে গেছে। এবার আসি এদের ভর হিসাব করি। KCl এর যেহেতু ভর লিখছে, সুতরাং বাধ্য হয়ে এটার ভর আমাদের হিসাব করতে হবে। 2, পটাশিয়াম হলো 39, ক্লোরিন হলো 35.5, আর অক্সিজেন হলো 3 × 16 = 48। 48 + 35 + দেখো গুণটা বড়, এ কারণে এই যে এটা, যে মানটা আসবে সেই মানটা মুখস্থ রেখে দিবা। দেখো এর মানটা 245 আসবে। আমরা যদি হিসাব করি, 39.39 প্লাস হলো 35.5, আর নিচে হলো প্লাস হলো 48, × 2, × 2, কত আসে? 245। এই যে হিসাব করলে এর যে ভরটা 245 গ্রাম আছে, এটা একদম মুখস্থ রেখে দেবা, কারণ এই বিক্রিয়া খুবই কমন। এই বিক্রিয়া খুবই কমন বলে এটা আমরা মুখস্থ রাখবো। প্রমাণ অবস্থা চাপে কত মোল অক্সিজেন পাওয়া যাবে? এমএল বলছে, তা আগে লিটারে বের করব। সেই লিটারকে আমরা গুণ দিয়ে এমএল এ নিয়ে যাবো। তাহলে এখানে আমাদের 3 মোল তৈরি হয়েছে।
তাহলে 3 মোল সমান কত? 3 × 22.4 লিটার। তাহলে এই যে 3/63, 67.2 লিটার। তাহলে 67.2 লিটার, 245 গ্রাম থেকে 67.2 একের জন্য কত? তাহলে আমরা লিখতে পারি এখানে যে 245 গ্রাম থেকে পাচ্ছি হলো 67.2 লিটার। একের জন্য কত, পাঁচের জন্য কত? তাহলে 67.2 × 5, নিচে হলো 245। এটা যেটা আসবে সেটা কিন্তু লিটারে আসবে। সেই লিটারকে আবার কি করতে হবে? গুণ দিয়ে মেনে নিতে হবে। তাই গুণটা যথেষ্ট বড়। এরকম বড় গুণ আসলে আমরা কি বলছি? স্কিপ করতে। আমরা একটু করে দেখাই। 67.2, কেন ক্যালকুলেটর করে দিচ্ছি কারণ গুণটা বড়। এত বড় প্রশ্ন যদি দেয় তখন উপায় নাই, স্কিপ করা ছাড়া। মানে শেষের দিকের জন্য করার জন্য রেখে দিব। তো 82320 এখানে আসে হলো 67.2। বলছে কি 5 গ্রাম KClO3 বিয়োজিত 15 অবস্থা চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? 3/63, 67, 3 × 22। ঠিকই আছে তো। 3, 3 × 6, 3 × 6, ঠিক আছে। 245 গ্রাম থেকে পাচ্ছি হলো 67.2। একের জন্য পাচ্ছি হলো 245 নিচে, আর আমাদের বের করতে হবে 5। কোনো ভুল নাই। এখন আসা যাক, এই যে মান আসছে এই মানটাকে এখন আমরা কি করব? এই মানটাকে এখন আমরা এমএল এ নিয়ে যাব। এইটাকে যদি এমএল এ নিয়ে যাই, একটু এখান থেকে এই মানটা আসছে হলো 1.37। তাহলে 1.371, 1.371 লিটার। এটাকে যদি এমএল এ নিয়ে যায় তো এটাকে 1000 দিয়ে গুণ, তো এটাকে 1000 দিয়ে গুণ করলে দেখো 1371 ml হয়ে যাচ্ছে। 1000 দিয়ে গুণ করলে 0.3 বার সরে যাবে। তাহলে অ্যান্সার হলো 137 লিটার। তার মানে এই যে ডি নাম্বারটার সাথে মেল। তো এটার ক্যালকুলেশনটা দেখো যথেষ্ট বড়। আগেই বলছি যদি বড় ক্যালকুলেশন হয় আমরা কি করব? সেক্ষেত্রে স্কিপ করো। স্কিপ করবো বলতে শেষের জন্য রেখে দিব, যদি সময় পাই করব, না হলে দরকার নেই। 6 গ্রাম কার্বনকে বাতাসে দহন করলে অক্সিজেন অণুর প্রয়োজন, এটা একটু একটু করে দেখি। অক্সিজেন অণু যখন দিয়ে দিচ্ছে। 12 নম্বর প্রশ্ন দেখি, অনেকগুলো করে দেখাচ্ছি কারণ এই টাইপটা হলো সম্পূর্ণটা হিসাব নির্ভর, ক্যালকুলেশন নির্ভর। যদি আমরা দেখি কার্বনকে দহন করছে, তো কার্বনকে দহন করলে কি বলছে? কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন, কত মোল অক্সিজেন সেটা আগে দেখতে হবে আমাদের। এই কার্বনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে। তাহলে এটা নিচে ভর লিখি 12 গ্রাম। তো 12 গ্রামের জন্য 1 মোল অক্সিজেন দরকার। 1 মোল অক্সিজেন সমান কত? 12 গ্রাম। 1 মোল সমান হলো 6.023 × 10⁻23। এতটি অক্সিজেন প্রয়োজন। আমরা লিখতে পারি যে 12 গ্রামের জন্য অক্সিজেন অণু প্রয়োজন 6.023 × 10⁻23। তাহলে 1 গ্রামের জন্য যদি লিখি, আর আমাদের বের করতে হবে 6 গ্রামের জন্য, তাহলে 6.023 × 10⁻23, নিচে 12, ওপরে হলো 6। তাহলে 6 দিয়ে 12কে কাটলে 2, আর 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3.011, তাহলে অ্যান্সার হলো 3.011 × 10⁻23। 3.011 × 10⁻23 ইজ আমাদের এ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এরপরে 13 নম্বর প্রশ্নটা করে দিব। 2.2 গ্রাম প্রোপেন কে পূর্ণ দহন করলে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? 13 নম্বর প্রশ্ন চলে যায়। 2.2 গ্রাম, তাহলে এটা আছে হলো প্রোপেন C3H8। এটাকে দহন করব, দহন করলে আমাদের তৈরি হচ্ছে যে কোনো জৈব যৌগকে দহন করলে কি তৈরি হয় আগেই বলছি, কার্বন ডাই অক্সাইড আর কি হবে? পানি। তো এই সমতা করতে গেলে আগেই নিয়মটা বলি, সবসময় কার্বন আগে সমতা হবে, এরপরে হাইড্রোজেন, তারপরে কি? অক্সিজেন। যে কোনো জৈব যৌগের সমতা বিক্রিয়া করতে গেলে প্রথমে কার্বন, প্রথমে সমতা করবা কার্বন, দ্বিতীয় সমতা করবা হলো হাইড্রোজেনের, আর তারপরে যে অক্সিজেন সমতা শেষে। তাহলে প্রথম কার্বন সমান করে দিই 3টা কার্বন। এবার আসি অক্সিজেন, হাইড্রোজেন সমান করি। এখানে 8টা আছে, তার মানে এখানে 4 দেওয়া লাগবে। কার্বন সমতা শেষ, হাইড্রোজেন শেষ, এবার আমাদের অক্সিজেন সমতা করতে হবে। তাহলে এখানে আছে 3 × 2 = 6, এখানে আছে 4, 10। 6টা, 4 × 4 = 10টা, তাহলে 10 যদি হয় এখানে 5 হবে। এবার দেখি কি বলছে। 2.2 গ্রাম একে দহন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন?
তো দেখি এটা কত গ্রাম ওজন আছে। 12 × 3 প্লাস 1 × 8, তাহলে কত আসে এটা? 12, 3 × 12 36, 36-এর সাথে 8 যোগ, তাহলে 44। তাহলে 44 গ্রামের জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন হলো 5 গ্রাম। ধরতেছে না, এই পাশে একটু লিখি, 12 × 3 প্লাস 1 × 8, 3 × 36 আর 8 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে দহন করতে 5 মোল অক্সিজেন লাগে। তাহলে এখানে লিখতে হবে আমাদের যে 44 গ্রাম প্রোপেনকে দহন করতে অক্সিজেন লাগে হলো 5 মোল। একের জন্য কত, আর 2.2 এর জন্য কত? এই 5 ভাগ হলো 44 × 2.2। তাহলে এই 2.2, এই দশমিকটা যদি উঠাই দিই, শূন্য হয়ে যাবে। 22 দিয়ে 44-কে কাটলে 2, 2 দিয়ে 5-কে কাটলে 2.5, আর 2.5-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 0.25। তাহলে অ্যান্সার হলো 0.25 মোল। যারা ক্যালকুলেশন বোঝো না, আবার দেখো, 5-এর সাথে 2.2 এখানে গুণ আছে, আর নিচে আছে হলো 44। দশমিকের ক্যালকুলেশনে আর আগেই বলছি, মানে দশমিকের ভাগ কাটাকাটি করতে গেলে দশমিক সবসময় উঠাই দিতে হবে। দশমিকের জন্য একটা এক, একটা অঙ্ক আছে মানে শূন্য। 22 দিয়ে 44-কে কাটলে 2, আর 2 দিয়ে যদি 5-কে কাটি হলো 2.5। 2.5-কে যদি 10 দিয়ে ভাগ করি তা 0.25। এই যে আমাদের 0.25 হলো অ্যান্সার। অ্যান্সার হলো 3 নাম্বারটা। এটা ভেজালের ম্যাথ ছিল, ভেজালটা একটু দেখবো। এই যে দেখো, 16 নাম্বার প্রশ্নটা একটু করে দিই, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আর যেটা না হবে সেটা গ্রুপে দিয়ে দিও, দেখাই দিব কিভাবে হবে। ওকে, চুনাপাথরের একটি নমুনায় 46-96% ক্যালসিয়াম কার্বনেট আছে। এটা খুব ইম্পর্টেন্ট। ভেজালের প্রশ্নটা অনেকবার আসতো আগে, মানে এখনকার সময় দেয় না, কিন্তু আগে ভেজালটা দিত খুব। তো এখানে আমাদের যেটা আছে যে চুনাপাথরের একটা নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। এখন ওই লঘু HCl এ 150 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করে এসটিপি তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? 150 গ্রাম যদি চুনাপাথর হয়, এই সম্পূর্ণটা কিন্তু বিশুদ্ধ না। এর 96% হলো ক্যালসিয়াম কার্বনেট, মানে 100-তে 4% হলো ভেজাল। ভেজাল মানে ধুলোবালি। বাকি 96% হলো সলিড পদার্থ, মানে ক্যালসিয়াম কার্বনেট। তা আমরা যদি দেখি যে মোট চুনাপাথরের মধ্যে কতটুকু আসলে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে দেখে নিই। তাহলে চুনাপাথরে হলো 96% টোটাল বিশুদ্ধ। তাহলে 150 গ্রাম, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের, বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা দেখি। বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট 150 দিছে, তার 96% হলো বিশুদ্ধ। তাহলে কতটুকু হয় 150-এ 96% করলে? যারা ক্যালকুলেশন করতে পারতেছো না, তাদের একটা শর্টকাট নিয়ম বলে দিই। দেখো, 100-তে 96% মানে এটা তো 96% মানে 1/100। এটা বুঝবো কি করে বা দ্রুত করবো কি করে? দেখো, একটা নিয়ম অ্যাপ্লাই করলে হয় যে 100-তে বিশুদ্ধ হলো 96। দেখো, 100-তে বিশুদ্ধ কত? 96। তাহলে 100-তে বিশুদ্ধ যদি 96 হয়, আর টোটাল আমাদের 150 আছে, তাহলে আর 50-এ বিশুদ্ধ কত? 100-তে বিশুদ্ধ 96 হলো, 50-এ বিশুদ্ধ কত হবে? 48। বুঝতে পারছো কিনা দেখো। এই ক্যালকুলেশন এভাবে থেকে দ্রুত এভাবে করা যায়, অথবা যারা বুঝতেছো না তারা সিম্পলি এই 8 শূন্য কেটে দাও, আর এই 15-এর সাথে 96 গুণ দিয়ে দশমিক একটা আগায় দাও, দেখবো হয়ে যাবে। একটা শূন্য কাটে 15-এর সাথে 96 গুণ দিয়ে একটা শূন্য আগায় দাও, তাই ভালো। যদি না বুঝতে পারো, আর একটা শর্টকাট নিয়ম আমি বলতেছি কিভাবে। যে 100-তে 96, দুইটা, এই 150 গ্রামকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, যে 100 আর হলো 50। তা প্রথম 100-তে, এই 100-তে বিশুদ্ধ হলো 96, তাহলে 50-এ বিশুদ্ধ কত হবে? 96-এর অর্ধেক, 96-এর অর্ধেক কত? 48। তাহলে মোট বিশুদ্ধ কত? 144 গ্রাম। এরকম খুব ইজিলি পাওয়া যায় যে 150-কে আমরা দুইটা ভাগে ভাগ করে নিছি, 100 আর 50। 100-তে 96 বিশুদ্ধ হলে 50-এ বিশুদ্ধ হবে কত? ওই 96-এর অর্ধেক, তাহলে কত? 48। এই দুটো যোগ দিলে 144। আর যদি তুমি না বুঝতে পারো, এখানে হিসাব করে দেখো 144 হয়। তাহলে 144 গ্রাম বিশুদ্ধ আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটাকে আমরা এখন এই সেলে দ্রবীভূত করে দিব। তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড, আর পানি, আর কার্বন ডাই অক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর হলো, হিসাব করি, এখানে হলো 40 প্লাস 12 প্লাস হলো 48, মানে 100। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আমরা কতটুকু? 1 মোল। 1 মোল মানে কত? 22.4। এত বড় করে তো লিখবো না, আমরা আগেই বলছি আমরা কাজটা ছোট করে করব। তাহলে
100 গ্রাম থেকে আমরা পাচ্ছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাচ্ছি হলো 22.4 লিটার। এক এক থেকে পাবো কত? আর আমাদের বের করতে হবে 144 গ্রাম। তাহলে 144 গ্রাম থেকে কত পাবো? 22.4 ইন্টু 144, নিচে হলো 100। এই ক্যালকুলেশনও কিন্তু যথেষ্ট বড়। তাহলে 224-কে 144 দিয়ে গুণ করবা, এই দশমিকটা হিসাব করে, তারপর তাকে দশমিক আরো 2 ঘর সরে দিব। তো এই তিনটাকে যদি একসাথে করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে করে দেখি। আহ, যেহেতু সময় কম, গুণটা তোমরা নিজেরা করবা। 144 ভাগ হলো 100, অ্যান্সার আছে হলো 32.26। অ্যান্সার আসে 32.26, এটা answer। এই ক্যালকুলেশনটাও যথেষ্ট বড়। সুতরাং ছোট ক্যালকুলেশন যদি হয় চেষ্টা করবা, যদি বড়গুলো হয় অবশ্যই শেষের দিকে করার জন্য রেখে। আর আসি, একটা ম্যাথ আমরা না করে রেখে আসছি, এই ম্যাথটা হলো আরো বড়। দেখো এখানে P1 V1 এ যেতে বলছে। 2 নম্বর ম্যাথটাতে সমস্যাটা আসলে কোথায়? 2 নম্বর ম্যাথটাতে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস দেয় নাই, এখানে ঝামেলাটা পাকাইছে হলো 27 ডিগ্রি সেলসিয়াস দিছে। 0 ডিগ্রি সেলসিয়াস দিলে আমাদের ম্যাথে কোনো ঝামেলা থাকতো না। তো এই 27 ডিগ্রি সেলসিয়াসে যদি একটা গ্যাসের আয়তন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি একটা গ্যাসের আয়তন 200 হয়, তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন 200 হবে না, অবশ্যই কি কম হবে। কারণ কি, তাপমাত্রা বাড়াইছে বলে গ্যাসের আয়তন বেড়ে গেছে। তো এখানে যে মানটা আমাদের 27 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, শুরুতেই এই 27 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা এসটিপি তে কনভার্ট করি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ারে নিয়ে যাই। তাহলে প্রথম কাজ হলো, আমাদের যে মানটা দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস বলে, ওটা আমাদের ফিজিবল হচ্ছে না, ওইটাকে আমরা কনভার্ট করে কি করবো, 0 ডিগ্রিতে সেলসিয়াসে নিয়ে আসবো। তা আমাদের একটা যুগান্তকারী ফর্মুলা ছিল, P1 V1 T1 সমান P2 V2 ভাগ হলো T2, কন্ডিশন চেঞ্জ করব। তাহলে প্রথম কন্ডিশন হলো এটা যেটা দেয়া আছে, আর দ্বিতীয় কন্ডিশন হলো এসটিপি, মানে আমরা এসটিপি তে যেতে চাচ্ছি। আর প্রথম কন্ডিশন কি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা হলো কত, 200। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, P1 এর মান দেখো 1 ATM। P1 এর মানটা কত দেয়া আছে, 1 ATM দেয়া আছে, তা নিলাম 1 ATM। V1 এর মানটা হলো আমাদের 200, আর তাপমাত্রা কত দেয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 300 কেলভিন। P2টা হলো আমাদের এসটিপি। এসটিপি তে গ্যাসের আয়তন হলো 1 ATM। V2টা হলো আমরা বের করতে চাচ্ছি। আর এসটিপি তে গ্যাসের আয়তন হলো 273 লিটার। তো এই যে 200 লিটার যখন ছিল তাপমাত্রা, মানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 লিটার আয়তন যদি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কখনো অত হবে না, তার থেকে কমে যাবে। এটা বের করে ফেলি। তা ক্যালকুলেশন এখানে, এই শূন্য শূন্য কাটে, শূন্য শূন্য কাটে, 3 দিয়ে 273-কে দেখি যায় কিনা। 3 দিয়ে 273-কে দেখি ভাঙা যায় কিনা, 3 দিয়ে 273। তাহলে 3 আটটা হলো 24, হাতে হলো 3, আর 3, আহ আচ্ছা, 3 নং 27 যাচ্ছে তো, একবারেই তো চলে যাচ্ছে। 3 নং 27 মিলে যায়, এখানে 3, তাহলে মানে 3 × 1 = 3, 91। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা দিয়ে 3 দিয়ে 273-কে কাটলে 91 হয়। এই 91-এর সাথে একটু গুণ দিলে কত আসে, 182। তাহলে এটা আসে 182 লিটার। তো আমাদের যেটা লিটার আসছে সেটা হলো 182 লিটার। তো এই 200 লিটারটাকে আমরা কনভার্ট করে কত নিয়ে আসছি, এসটিপির জন্য 182 লিটার নিয়ে আসছি। এটাই হলো আমাদের ম্যাথের এখন ডাটা, 182 লিটার। তাহলে 200 লিটার যেটা 27 ডিগ্রিতে ছিল, সেটা কিন্তু কনভার্ট করে এসটিপি তে কত লিটার রাখছে, 182। এবার আসি কি বলছে আমাদের। তো বলছে এখানে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন। তো এই বিক্রিয়াটার দিকে যদি আমরা খেয়াল করি, এই যে 22.4 লিটার এসটিপি তে 22.4 লিটার হাইড্রোজেন প্রস্তুত করতে আয়রন প্রয়োজন হলো 56 গ্রাম। এই যেখানে দেওয়া আছে 56 গ্রাম। একের জন্য কত, 182-র জন্য কত, তাহলে হয়ে গেছে দেখো। তাহলে এখন কাজ আমাদের বিক্রিয়া অনুযায়ী কাজ করে। তো বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি Fe এর সাথে হচ্ছে হলো H2SO4, বিক্রিয়া দিলে হচ্ছে হলো FeSO4 আর হলো FeSO4 প্লাস হলো হাইড্রোজেন। এটার মান লিখি, এটা বলে দিছে 56 গ্রাম, আর এটা হলো 1 মোল। 1 মোলের আয়তন কত, 22.4 লিটার। তাহলে 56 গ্রাম থেকে এসটিপিতে, কিন্তু 22.4টা কি এসটিপিতে, তাহলে 56 গ্রাম থেকে আমরা পাচ্ছি 22.4। আমাদের বের করতে বলছে লোহার পরিমাণ। তো ঐকিক নিয়মে যেটা বের করতে হয় সেটাকে ডান সাইডে লিখতে হয়। তাহলে 22.4 লিটার হাইড্রোজেন
প্রস্তুত করতে বা হাইড্রোজেন উৎপন্ন করতে, হাইড্রোজেন উৎপন্ন করতে এফি প্রয়োজন হচ্ছে কতটুকু? এফি প্রয়োজন হচ্ছে 56 গ্রাম। এফি প্রয়োজন এভাবে লিখে দিই একবারে, এফি প্রয়োজন সমান 56 গ্রাম, 22.4 লিটার। কলমটা একটু গাঢ় করে নিয়ে দাও, দেখা যাচ্ছে না। তাহলে 22.4 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে এফি প্রয়োজন হলো কত? 56 গ্রাম। একের জন্য কত? 56 নিচে যাবে। আর আমাদের বের করতে হবে কত? এসটিপিতে আয়তন হলো 182 লিটার। তাহলে 182 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে এফি প্রয়োজন হবে 56, ভাগ হলো 22.4, আর উপরে হলো 182। এখন দেখা যাক ক্যালকুলেশনে কি হয়। 56, দেখো ক্যালকুলেশনটা যদি দেখি এখানে, 56 দিয়ে 224-এর 4 বার যায় মনে হয়। দশমিকটা আগে উঠাই দিই। দশমিক উঠাই দিলে দশমিকের জন্য একটা এক আর শূন্য। 56, 4×5 = 200, 4×6 = 24, তাহলে 4 দিয়ে যাচ্ছে দেখো এর মধ্যে। 4, 4 দিয়ে 182-কে যদি ভাগ দিই, 182-কে 4 দিয়ে ভাগ দাও তো। 182 ভাগ 4, তাহলে চারি চারি কত? 16, 2 2 22, যায় না তো। তো একবারে করে দিই, যেহেতু উপরে 10 আছে আমরা ভাগটা করি, 4 দিয়ে 182-কে ভাগই করি। তাহলে 2 দিয়ে করলে 4×5 = 20, আর থাকে 2, যাচ্ছে না একটা দশমিক শূন্য, 4×5 = 20, তাহলে 20। তাহলে 45.5, এটা দিয়ে কাটলে হচ্ছে হলো 45.5, আর তাকে যদি 10 দিয়ে গুণ দেই তাহলে 455। তাহলে অ্যান্সার হলো 455 লিটার। তাহলে প্রথমত এটা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল বলে আমাদের কাজটা কি করতে হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হয়েছে। কারণ 27 ডিগ্রি সেলসিয়াসে যদি হয়, আমরা 22.4 এই মানটা লিখতে পারতাম না। এই মানটা শুধুমাত্র 0 ডিগ্রি সেলসিয়াস বা প্রমাণ তাপমাত্রা চাপের জন্য। এই কারণে আমরা ওই 27 ডিগ্রি সেলসিয়াসে আয়তন যদি 200 হয়, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তনটা কত সেটা বের করছি কি সূত্র দিয়ে? পিওন ভিওন টিওন দিয়ে, এই ফর্মুলা দিয়ে, পিওন ভিওন বাই টিওন সমান P2V2/T2। এই হলো আমাদের ঐকিক নিয়মের প্রশ্ন, মানে বিক্রিয়া থেকে গণনা। এরপরে ছোট ছোট কিছু টাইপ আছে, আমরা ছোট ছোট টাইপ গুলো এখন দেখবো। ছোট ছোট টাইপ, ছোট ছোট টাইপ গুলো চলে যাই। টাইপ 9 শেষ, টাইপ 10। টাইপ 10 লিখতে পারো, বিক্রিয়া থেকে গণনার পরে আমাদের টাইপ ছিল মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ দেখে, মোল ভগ্নাংশ কি জিনিস? মোল ভগ্নাংশ হলো নিজস্ব মোল ভাগ হলো মোট মোল। নিজস্ব মোল ভাগ হলো মোট মোল। এটার অনুপাত যদি আমরা করি, মানে মোল, তাহলে এটা আসে নিজস্ব মোল ভাগ মোট মোল, এর অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। কেমন আসে পরীক্ষাতে প্রশ্ন? যেমন যদি এরকম বলা হয় যে একটা মিশ্রণ হিসেবে দিতে পারে, গ্যাসের জন্য হতে পারে বা যে কোনো দ্রবণের জন্য হতে পারে। আমরা যদি গ্যাসের জন্য পরে দেখি, আগে একটা দ্রবণের জন্য দেখি। ধর ইথানল। তা আমি বললাম যে 23 গ্রাম ইথানলকে, 23 গ্রাম ইথানল 36 গ্রাম পানিতে দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে। তাহলে ওই পানিতে ইথানলের মিশ্রণটিতে, ইথানলের মোল ভগ্নাংশ কত? মিশ্রণটিতে ইথানলের মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ কত? তো প্রথমত আমাদের দেখো মোল লাগবে, মোল ভগ্নাংশ বের করতে গেলে আমাদের মোল লাগবে। তা মোল বের করার নিয়ম কি আমরা ভালো করেই জানি, এন সমান হলো কি W/M। মোল বের করে ফেলি আগে। তাহলে ইথানলের মোল সংখ্যা বের করি, এটা হলো ইথানলের এন, মানে ইথানলের মোল। এন সমান হলো W/M। ইথানলের ডব্লিউ কত? 23। আর ইথানলের আণবিক ভরটা হিসাব করতে হবে, মদ যেটা, CH3CH2OH। তো ভর হিসাব করি, কার্বন 12, হাইড্রোজেন এখানে 3, প্লাস 12 প্লাস 2 প্লাস 16 প্লাস 1। সবগুলো এখন আমাদের যোগ দিতে হবে। 12 × 3 = 15, 15 আর 12 27, 27 আর 2 29, আর 30, 30 আর 16 হলো 46।
তাহলে 23 কে 46 দিয়ে ভাগ দিলে হলো 2, হাফ মানে হলো 0.5 মোল। আর পানির মোল সংখ্যা যদি বের করি, H2 এর মোল, তাহলে এন সমান W/M, সেম ফর্মুলা। এখানে আছে হলো 36, 36 কে 18 দিয়ে ভাগ, আণবিক ভর, তাহলে এটা আসে 2 মোল। তো দুইটার মোল সংখ্যা আমাদের বের হয়ে গেছে। পানির মোল সংখ্যা মানে এই 23 গ্রামটাকে আমরা মোলে কনভার্ট করলাম, আর 36 গ্রামটাকে আমরা মোলে কনভার্ট করলাম। এটার মোলে কনভার্ট করলে আসছে 0.5 মোল, আর এটার মোলে কনভার্ট করলে আসছে হলো 2 মোল। এখন আমরা যাই এর এই হিসাব করে ফেলি। ইথানলের মোল ভগ্নাংশকে মনে রাখবে এক্স দিয়ে প্রকাশ করে। এক্স ইথানল লিখতে পারো। নিজস্ব মোল কত ইথানলের? এই যে নিজস্ব মোল ভাগ মোট মোল, ইথানলের নিজস্ব মোল হলো 0.5। আর মোট মোল সংখ্যা কত? ইথানলের মোল সংখ্যা হলো 0.5, আর পানির মোল সংখ্যা হলো 2। তাহলে 0.5 আর নিচে হলো 2.5। এই ক্যালকুলেশন যদি করে ফেলি, এটা দশমিক উঠাই দিয়ে এই দশমিক উঠে যায়। তাহলে 5 দিয়ে 25-কে ভাগ করলে 5 × 5 = 25। 1 কে 20, 1 কে 5 দিয়ে ভাগ, সরি, 5 দিয়ে 1-কে ভাগ যাচ্ছে না, এটা দশমিক এখানে শূন্য, 5 × 2 = 10। তাহলে এটা আসছে 0.2। তাহলে এই মোল ভগ্নাংশ, ইথানলের মোল ভগ্নাংশ এখানে 0.2। যদি জিজ্ঞাসা করি পানির মোল ভগ্নাংশ কত, তুমি হিসাব ছাড়া একটা কাজ করতে পারবা, যে একটা মিশ্রণের মোট মোল ভগ্নাংশ হলো 1 লিখতে পারো। কোন মিশ্রণের মোট মোল ভগ্নাংশ এখানে আলাদা করে লিখবা, আলাদা মিশ্রণের মোট মোল ভগ্নাংশ, কোন মিশ্রণের মোট মোল ভগ্নাংশ কত? কোন মিশ্রণের মোট মোল ভগ্নাংশ হলো 1। একটা মিশ্রণের মোট মোল ভগ্নাংশ কত? 1। যদি একটা উপাদানের মোল ভগ্নাংশ পেয়ে যাও, তাহলে আর একটা উপাদানের মোল ভগ্নাংশ অবধারিতভাবে 1 থেকে বাদ দিলে হবে। তো যদি এখানে আমি বলি যে পানির মোল ভগ্নাংশ কত, H2O, সেটা হবে কি 1 - 0.2। অ্যান্সার কত? 0.8। আর যদি তুমি দেখো যে এই সূত্র দিয়ে বের করতে চাও বা এই ফর্মুলা দিয়ে বের করতে চাও, বের করে দেখো, তবুও দেখো 0.8 হবে। দেখাই, দেখো এক্স পানির মোল ভগ্নাংশ। তো পানির নিজস্ব মোল কত? পানির নিজস্ব মোল হলো 2, ভাগ হলো মোট মোল, মোট মোল হলো 2.5, মানে 2 ভাগ হলো 0.5, মানে 2 কে 2.5 দিয়ে ভাগ দিতে হবে। করে দেখো 0.8 আসবে। এই যে দশমিক উঠাই দিই, তাহলে উপরে একটা শূন্য। তাহলে 2 দিয়ে যদি 25-কে তো কাটা যাচ্ছে না, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এটা হলো 2, 5 × 5 হলো 25। তাহলে 4, 4 কে 5 দিয়ে ভাগ, 4 কে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 4-কে ভাগ, তাহলে যাচ্ছে না, দশমিক শূন্য, 5 × 8 = 40, দেখছো 0.8 আসছে। তাহলে যদি এখানে হিসাবও করি আমরা, 0.8 আসবে। তাহলে এটাই হলো কি মোট মূল অংশ, মিশ্রণের মোট মূল অংশ অলওয়েজ 1, অর্থাৎ একটা যদি বের হয়ে যায়, আর একটা কি করা যায়, 1 থেকে বিয়োগ দিলে পারা যায়। তো এই প্রশ্ন আসলে মোল ভগ্নাংশের প্রশ্ন সচরাচর আসে না। তবে মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23, মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 না, ম্যাট 22-23-এ ছিল। ম্যাট 22-23-এ প্রশ্নটা ছিল বইয়ের থেকে হুবহু উঠাই দিয়েছিল বলে এই ম্যাথ ছিল। বলছিল 1.032 গ্রাম, 1.032 গ্রাম অক্সিজেন ও 0.573 গ্রাম, 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর মিশ্রণে, কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ কত? তাহলে প্রথমত গ্রামগুলো দেয়া আছে, গ্রামগুলোকে আমাদের মোল বের করতে হবে। তাহলে প্রথমত আমরা অক্সিজেনের মোল লিখি। অক্সিজেনের এন সমান W/M। ডব্লিউটা কত আছে? 1.032 ভাগ হলো 16, 16×2 = 32, আণবিক ভর দিয়ে ভাগ। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। এরপরে আসে CO2 এর এন। তাহলে এন হলো W/M। ক্যালকুলেশনটা জটিল, ক্যালকুলেটর ছাড়া কিন্তু কখনোই পসিবল না। এটা ক্যালকুলেটর ছাড়া কখনোই পসিবল না, একটা উপায় আছে, মুখস্থ রেখে দিয়ে। তাহলে 1.032 ভাগ হলো 32, 0.0322, 0.0322, তারপর একটা 5 আসে, বেশি করে নিই, 0.573, 0.573 ভাগ হলো
44, তাহলে 0.013 এটা। তাহলে এবার আসি আমরা মোল ভগ্নাংশ বের করতে বলছে কার্বন ডাইঅক্সাইডে, তাহলে XCO2, কার্বন ডাইঅক্সাইডের নিজস্ব মোল কত, এটা 0.013। আর সিস্টেমের মোট মোল ভগ্নাংশ দুইটা যোগ, মিশ্রণের 0.03225 প্লাস 0.013। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন হলো 0.013, নিচে হলো 0.0322 প্লাস হলো 0.013, 03225। তাহলে এটা আসে হলো 0.287। তাহলে এই হলো 0.287। এটা মেডিকেলে আসছিল, কিন্তু এই প্রশ্ন ক্যালকুলেটর ছাড়া পসিবলই না। ওকে, তাহলে মোল ভগ্নাংশ আশা করি সবাই বের করতে পারবা। এর পরের টাইপে আমি চলে যাই। পরের টাইপটা হলো লবণ দ্রবণের প্রকৃতি, এখানে বলবো শতকরা পরিমাণ। টাইপ 11, টাইপ 11টা হলো শতকরায় কনভার্ট, শতকরা পরিমাণ। কোনো কিছুকে শতকরায় পরিমাণে কনভার্ট করবো কি করে? তো কোনো কিছু শতকরা পরিমাণ সমান ফর্মুলাটা লেখো, তার নিজস্ব ভাগ হলো মোট। একটা ফর্মুলা দিয়ে দিই, নিজস্ব ভাগ হলো মোট ইন্টু 100। যেমন তোমাকে যদি একটা প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করা হয় যে ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত, ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? ইউরিয়াতে নাইট্রোজেন, তো ইউরিয়ার সংকেতটা কিন্তু অবশ্যই জানা লাগবে, NH2CO NH2। এটা হলো ইউরিয়া। এইটার মধ্যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন আমরা বের করতে চাচ্ছি, তা নাইট্রোজেনের নিজস্ব পরিমাণ কত ইউরিয়াতে? 14, 14, 28। ইউরিয়াতে নাইট্রোজেনের নিজস্ব পরিমাণ 28। আর ইউরিয়ার মোট ভরটা হিসাব করো, নিজস্ব ভাগ মোট ইন্টু 100। তাহলে নাইট্রোজেনের নিজস্ব পরিমাণ ইউরিয়ার মধ্যে হলো 28, মোট পরিমাণটা দেখি। তাহলে এখানে হলো 14 + 2 প্লাস কার্বন হলো 12, অক্সিজেন হলো 16, আবার 14 + 2 সবগুলো যোগ দিতে হবে। তাহলে 14 আর 2 16, 16 আর 12, 16 আর 12 হলো 28, 28 আর 16 44, 44 আর 16 হলো 58, আর 2 60। তাহলে মোট ভর হলো 60 ইন্টু 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের চলে আসবে, এই হলো পার্সেন্টেজ বের করার নিয়ম। তাহলে উপরে 28 ইন্টু 100, নিচে হলো 60। 46.66%, 46.66 বা 67%। তাহলে ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ আর একটা দেখাই। শতকরা পরিমাণ কখনো দেয় না সচরাচর, জাস্ট নিয়মটা একটু জানাই দেওয়ার জন্য। আর একটা দেখো, তোমাকে বললো যে ক্যালসিয়াম কার্বনেটে চুনের শতকরা পরিমাণ কত। ক্যালসিয়াম কার্বনেটে চুনের, চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, এর শতকরা পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে চুন দেখে নি, ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে দিলেই চুনটা পাওয়া যায়, প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটার ভর হিসাব করি, 40 + 12 + 3 = 48, তার মানে 100। আর ওই ক্যালসিয়াম কার্বনেটের ভেতরের ভেতরে কিন্তু এটা আছে। তাহলে এটার ভর হলো 40 প্লাস হলো 16, মানে 56। তাহলে 100-র মধ্যে 56 আছে ক্যালসিয়াম অক্সাইড, মানে টোটাল ভরটা হলো 100। তাহলে আমাদের বের করতে বলছে চুন। তাহলে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড, চুনের নিজস্ব পরিমাণ হলো 56, আর ক্যালসিয়াম কার্বনেটের মোট পরিমাণ হলো 100, মানে এই যে 100 কিন্তু এই যে ফর্মুলার 100, 100 100 কাটে, তাহলে অ্যান্সার হবে 56%। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে চুনের শতকরা পরিমাণ হলো 56%। ওকে, এই টাইপ শেষ। এরপরে আসি টাইপ 12, দ্রবণের প্রকৃতিটা একটু দেখাই। লবণ দ্রবণের প্রকৃতি, যদি এই টাইপটা আমরা পড়ে আসছি হলো
ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ একবার, তারপরে এখানে একবার বলি। প্রথমে আসা যাক অম্লীয় প্রকৃতির লবণ। অম্লীয় লবণ কোনগুলো হবে? যেগুলো পানিতে দিলে অম্লীয় হয়ে যায়। তো অম্লীয় লবণের উদাহরণগুলো লেখো: AlCl3, তারপরে হলো FeCl3, এরপরে হলো কপার সালফেট। হ্যাঁ, দেওয়া যেতে পারে। কপার সালফেট অম্লীয় প্রকৃতির লবণ। কপার সালফেট অম্লীয় লবণ। এগুলো কিন্তু ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ পড়ছিলাম, জাস্ট অল্প একটু মনে করাই দিয়ে আর কি। আহ এগুলো হলো আমাদের অম্লীয় লবণ। এরপরে আসি হলো ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ কোনগুলো? সোডিয়াম কার্বনেট হলো ক্ষারীয় লবণ, একটা মনে রাখলেই চলে, এটা বারবার আসে। আচ্ছা, অম্লীয় লবণ NH4Cl, খুবই ইম্পর্টেন্ট একটা। ক্ষারীয় লবণ একটা মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট, সোডিয়াম কার্বনেট। আর বাকিগুলো যার সাথে লাগবে দরকার নাই। নিরপেক্ষ লবণ। নিরপেক্ষ লবণ কোনগুলা? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। তারপরে হলো উম সোডিয়াম সালফেট। এই তিনটা মনে রাখতে পারলে মোটামুটি হয়। তো এখান থেকে আমরা আসলে কি বলতে চাচ্ছি, অম্লীয় লবণ, এই লবণগুলো পানিতে দিলে দ্রবণের পিএইচ আসলে 7-এর কম থাকে। এই ক্ষারীয় লবণগুলো পানিতে দিলে দ্রবণ পিএইচ 7-এর বেশি থাকে। আর নিরপেক্ষ লবণগুলো পানিতে দিলে দ্রবণের পিএইচ 7 হয়। আর একটা লবণ অম্লীয় বুঝবো কি করে? ওই লবণটাকে পানির সাথে বিক্রিয়া দিলে তুমি বুঝতে পারবা। যদি পানির সাথে বিক্রিয়া দিয়ে একটা দুর্বল খাদ তৈরি হয়, তীব্র অ্যাসিড তৈরি হয়, তাহলে এটা অম্লীয় লবণ। যেমন AlCl3 যদি আমরা পানিতে দিই, তাহলে এটা যে একটা অম্লীয় লবণ সেটা প্রমাণ হবে কিভাবে? দেখো, যে খাটটা তৈরি হয়েছে, এই খাটটা দুর্বল, কিন্তু অ্যাসিড যেটা তৈরি হয়েছে মারাত্মক শক্তিশালী অ্যাসিড। একটা শক্তিশালী অ্যাসিড তৈরি হয়েছে, আর একটা দুর্বল খাদ তৈরি হয়েছে। দুর্বল খাদ, তাহলে অবশ্যই দ্রবণে কার প্রাধান্য থাকবে? অ্যাসিডের প্রাধান্য থাকবে। অ্যাসিডের প্রাধান্য বেশি মানে দ্রবণের প্রকৃতি কি? অম্লীয়। তো এই হলো কথা, যে দুর্বল অ্যাসিড আর তীব্র, সরি, দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিড যদি দ্রবণে উৎপন্ন হয়, তাহলে ওই দ্রবণ অবশ্যই কি হবে? অম্লীয় হবে। তো এই জিনিস পরীক্ষাতে কি, তো এই প্রশ্ন পরীক্ষাতে কিভাবে আসে খেয়াল করো এখানে। এই যে 8 নম্বর প্রশ্নটা, সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণের প্রকৃতি, তাহলে এটা হয় সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট দেখো ক্ষারীয় হবে, এটা অ্যান্সার হলো ক্ষারীয়। এখন তোমার কোশ্চেন হতে পারে এটা কিভাবে হলো। তো এই সোডিয়াম কার্বনেট যদি জলীয় দ্রবণ দাও, তাহলে সোডিয়াম কার্বনেট পানিতে গেলে কি তৈরি করবে? দেখো, সোডিয়াম কার্বনেট যদি পানিতে দাও, তাহলে সে পানিতে গেলে কি তৈরি করবে এটা দেখো। স্ক্রিনটা একটু বড় করতে হবে। ওকে, এই সোডিয়াম কার্বনেট পানিতে গেলে কি তৈরি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, আর হলে H2CO3। এটা, এই H2CO3 খুবই 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 দুর্বল। এতটাই দুর্বল আমরা ঢক ঢক করে গিলে খাইতে পারি। খুবই দুর্বল অ্যাসিড। ওই যে আমরা কোক খাই, কোকা কোলা, পেপসি, মোজো। এখন আবার কোকা কোলা পেপসি হলো ইহুদিদের বলে এখন বয়কট করা হয়েছে। এখন আমরা খাচ্ছি হলো কি, এখন খাই হলো দেশি প্রোডাক্ট বেশি খাই, কিন্তু দেশিগুলোর স্বাদ ভালো না। স্প্রাইট, কোকা কোলা, এগুলোর স্বাদ ভালো। বাংলাদেশের যেগুলো লোকাল তৈরি হয়, এগুলোর স্বাদ এখন ওই লেভেলে নিয়ে যেতে পারেনি। এখন এ থাকলেও আসলে ইহুদিদের সাপোর্ট করা উচিত না, সেই হিসেবে বয়কট করাটা ঠিকই আছে একদিক দিয়ে। স্প্রাইট, কোকা কোলা, পেপসি, এগুলোর মধ্যে অহরহ কিন্তু H2CO3 থাকে। মানে উচ্চ তাপে কার্বন ডাই অক্সাইড পুশ করা থাকে। তো এতটাই দুর্বল অ্যাসিড যে আমরা ঢকঢক করে গিলে খাই, কিছু হয় না। কিন্তু তার তুলনায় এই সোডিয়াম হাইড্রোক্সাইড হলো মারাত্মক তীব্র ক্ষার। মারাত্মক তীব্র ক্ষার, এতটাই তীব্র ক্ষার যদি এক ফোঁটা চোখে পড়ে, 5 মিনিটের মধ্যে তুমি অন্ধ হয়ে যাও। এতটাই তীব্র ক্ষার, যেহেতু এই NO2CO3 পানিতে গেলে তীব্র ক্ষার উৎপন্ন হচ্ছে, দুর্বল অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তাহলে দ্রবণে কি বেশি থাকবে? তীব্র ক্ষার বেশি থাকবে, তার মানে ওর প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। তো এই হলো লবণ দ্রবণের প্রকৃতি। আমি যে কটা লিখছি, এই কটা মুখস্থ রাখো, এই কটার বাইরে আসে না, সচরাচর এর বাইরে আসে না। আর যদি বলো যে এগুলো আসলে কিভাবে হচ্ছে, নিরপেক্ষ লবণ আমরা বুঝলাম কি করে? সোডিয়াম ক্লোরাইডকে যদি পানিতে দাও, তাহলে দেখো তীব্র ক্ষার তীব্র অ্যাসিড তৈরি হবে। তীব্র ক্ষার তীব্র অ্যাসিড, তো এটাও তীব্র এটাও তীব্র, তার দুইটা তীব্র তৈরি হলে দ্রবণ কি হবে? নিরপেক্ষ হয়ে যাবে। যেমন ওল সেরকম বাঘা তেঁতুল। তাহলে দুটাই কি হবে? নিরপেক্ষ। দুইটাই যেহেতু তীব্র, দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ হবে। এবার আসা যাক প্রাইমারি স্ট্যান্ডার্ড। এটা হলো আমাদের শেষ টাইপ, প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড,
ও, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এটা যদি বহুপদী হিসেবে দেয়, মানে বহুপদী তো দেয় না, বহুপদী বলতে নিচের কোনটি সঠিক নয় এভাবে কোশ্চেন করে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য আমাদের না মনে রাখলেও চলবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য যদি বলি, এক কথায় এদের ঘনমাত্রা চেঞ্জ হয় না। একদম সব থেকে সহজ কথা যদি এদের বলি আমি, তাহলে এর অ্যান্সার এক কথায়, যে যাদের ঘনমাত্রা আসলে চেঞ্জ হয় না সেটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আমরা বৈশিষ্ট্যগুলো বলতেছিলাম। প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ লেখা বেঁকে গেছে, মানে এদিক থেকে বোর্ডে দেখাচ্ছে সোজা, কিন্তু ক্যামেরা বাঁকা বলে কিন্তু বাঁকা দেখাচ্ছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটার বৈশিষ্ট্য চারটে একটু মনে রাখবে, এদের চারটা খুব ভালো বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বলে কোনটি সঠিক নয়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তখন তখন কিন্তু ঝামেলা। তো এই কারণে বৈশিষ্ট্যগুলো একটু জেনে রাখাটা ভালো। এক নম্বরে হলো একে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য লিখতেছি আমরা। ওয়েট, মাইকটা চলে যায়। ওকে, তাহলে একে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য হলো একে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় মানে যে অবস্থায় রেখে যাবা ঠিক সে অবস্থায় থাকবে, বিশুদ্ধ অবস্থায়। তাহলে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুই নম্বরে হলো এখান থেকে, দুই নম্বর বৈশিষ্ট্য যদি বলি, এরা বাতাসের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে না। বাতাসের আহ জলীয় বাষ্প, বাতাসের জলীয় বাষ্প ও O2, মানে বাতাসে যে জলীয় বাষ্প আছে, অক্সিজেন থাকে, এর সাথে বিক্রিয়া করে না। এর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না বলেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুই নম্বর, ওজোন নেওয়ার সময় রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না। লেখো, ওজোন নেওয়ার সময়, ওজোন নেয়ার সময়। এই জিনিস কিন্তু ভার্সিটির জন্য অতটা ইম্পর্টেন্ট না, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আর মেডিকেলের জন্য। ওজন নেওয়ার সময় কি করে না, নিক্তির কোনো রাসায়নিক ক্ষয় করে না। নিক্তির কোনো রাসায়নিক ক্ষয় করে না। নিক্তি রাসায়নিক ক্ষয় করে না, ক্ষয় করে না। একটু বৈশিষ্ট্য লিখে রাখলে পরীক্ষার আগে এক নজর হলে রিডিং দিবা। এমন না যে মুখস্থ করে তোমার যে লিখতে হবে। এই জিনিস কিন্তু মুখস্থ করে লেখা লাগবে না, তোমার দেখে চিনতে হবে যে এটা আসলে এর বৈশিষ্ট্যের মধ্যে ছিল না। দীর্ঘদিন এর ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। দীর্ঘদিন ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, তাই লেখো দীর্ঘদিন না লিখে ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, মানে ঘনমাত্রা পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। তো যদি আমি বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো এই চারটা, এবার যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য হয়, এর উল্টা হবে। বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এখানে লিখতে হবে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। বাতাসের জলীয় বাষ্প অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে। ওজোন নেওয়ার সময় রাসায়নিক নীতির ক্ষয় করে। ঘনমাত্রার পরিবর্তন ঘটে, মানে ঘনমাত্রা পরিবর্তিত হয়। তো এ হলো আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। এখন আসি এদের এক্সাম্পল। এই বৈশিষ্ট্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল গুলো মনে রাখার জন্য খুবই সহজ একটা টেকনিক আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ গুলোর মধ্যে, এদের মধ্যে ইংরেজি সি বর্ণ থাকে। ইংরেজি সি বর্ণ, ইংরেজি সি বর্ণটি থাকে, মানে সংকেতে, এদের সংকেতে, এভাবে লিখি, এদের সংকেতে ইংরেজি সি বর্ণটি থাকে। ইংরেজি সি বর্ণটি থাকে, আর এদের সংকেতে ইংরেজি সি বর্ণটা থাকে না। এবার যদি এক্সাম্পল লিখি, এক নম্বরে সি বর্ণ আছে সোডিয়াম কার্বনেটে, Na2CO3। ইংরেজি সি বর্ণটা কি থাকবে, থাকবে অক্সালিক অ্যাসিড, H2C2O4। এর নামটাও কিন্তু জেনে রাখতে হবে, অক্সালিক অ্যাসিড, বাংলা নামেও কিন্তু দেয় অক্সালিক অ্যাসিড। ওকে, তিন নম্বরে দেখো সি বর্ণ আছে হলো K2Cr2O7, এটা সব থেকে বেশি দেয়, বেশি ইম্পর্টেন্ট, K2Cr2O7। চার নম্বরে যদি আমরা আসি, আর এরকম সি বর্ণ আছে
সোডিয়াম কার্বনেট Na2। আচ্ছা, H2CO4 এর আর একটা ভাই আছে। এই হাইড্রোজেনটার পরিবর্তে যদি আমি Na বসাই, একই Na2C2O4। এই H2C2O4 যে কথা, Na2C2O4ও একই কথা। তো এই হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে রাখার উপায় কি, দেখো প্রত্যেকটার মধ্যে সি আছে, এটাই সি আছে, এটাই সি আছে, এটাই সি আছে, এটাই সি আছে। ইংরেজি সি বর্ণ যদি থাকে তাহলে সেটা প্রাইমারি। K2Cr2O7। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে ইংরেজি সি বর্ণ থাকে না, ব্যতিক্রম এই সেল, ইংরেজি সি বর্ণটি থাকে না, তবে এই সেলে থাকে। তবে এই সেল সেকেন্ডারি পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। দেখো, এই সেল কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তার মানে সি বর্ণ থাকা সত্ত্বেও এটা হলো সেকেন্ডারি হয়েছে। সি বর্ণ থাকা সত্ত্বেও, তাই এক্সাম্পল হলো এই সেলকে আগে লিখলাম। তো এই সেলকে আগে লেখার কারণ কি, যে এই সেলের মধ্যে সি থাকা সত্ত্বেও এটা অবশ্যই সেকেন্ডারি। বুঝবা কি করে, এই সেল অ্যাসিড মানে পানি টানবে, যেহেতু ও অ্যাসিড, ও হলো মারাত্মক মাত্রায় পানিগ্রাহী। তা এক গ্লাসে তুমি একটা এই সেল যদি তরল আকারে রেখে দিতে পারো, গ্লাসের অর্ধেক রেখে দিবা, কিছুক্ষণ পরে যে দেখবা গ্লাসে পানি বেড়ে গেছে, তার মানে কি, সে বাতাসের জলীয় বাষ্প গ্রহণ করছে। তো এই সেলের পরে, এই সেল শেষে লিখি, সবচেয়ে বেশি যেটা আমাদের আসে KMnO4, দুই নম্বরে হলো NaOH, তিন নম্বরে হলো H2SO4, চার নম্বরে হলো Na2SO3, Na2SO3, আর পাঁচ নম্বরে লিখলাম HCl। এই যে, তাহলে এই সেলটা হলো আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই সি থাকা সত্ত্বেও। তাহলে প্রাইমারি সেকেন্ডারি এর এক্সাম্পল পরীক্ষাতে দিছিল চিটাগং ইউনিভার্সিটি। রেকর্ডিং কত সময় বন্ধ যে ছিল? ওকে, তাহলে যেটা বলতেছিলাম, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে হয় একটু আগে থেকে বন্ধ হয়েছে। প্রথমত, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি, প্রথম প্রশ্ন কোনটা ছিল। এই যে প্রথম প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটা কি, নিচের কোনটি প্রমাণ দ্রব্য। আহ, 9 নম্বর প্রশ্ন, কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য। তো প্রাথমিক প্রমাণ দ্রব্য হলো HCl সেকেন্ডারি, NaOH সেকেন্ডারি। এই Na2CO3, দেখো একটু আগে আমি যে উদাহরণ লিখছিলাম ওখানে Na2CO3 ছিল, তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে সি থাকে, এটার মধ্যে সি আছে। আর NaCl টা হলো আমাদের হবে না, কেন হবে না, কারণ NaCl এ এই যে Cl, NaCl কিন্তু পানিগ্রাহী, পানি ধরে, এই কারণে এটাকে আমরা নিব না। তাহলে ওটা বাদ। এরপরে আসি 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য। তো প্রাথমিক প্রমাণ দ্রব্য এটা বোঝার জন্য আমরা বললাম কি, যে অক্সালিক অ্যাসিড যদি তুমি চেনো, C+H অক্সালিক অ্যাসিড, যেটাকে এভাবেও লেখা যায়, H2C2O4ও লেখা যায়। তো H2C2O4 যদি আমাদের অক্সালিক অ্যাসিড হয়, তাহলে এটা যদি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়, তো ওর এই ফরমেশন যদিও লিখি আমি, C+H, তার মাঝখানে একটা CH2, আবার C+H, এটা যদিও অক্সালিক অ্যাসিড, এটা ম্যালোনিক অ্যাসিড। এখন এটা যদি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড হয়, এখানে যেহেতু দুইটা C+H আছে, এও প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। তো এটা দিয়েই দিছে। দেখো, এই প্রশ্নটা কেন বললাম, এই প্রশ্নটা আসলে পরের বছরে দিছে, চিটাগাং ইউনিভার্সিটি 22-23। এই যে চিটাগাং ইউনিভার্সিটি, নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য। তাই আমাদের এখানে NaOH সেকেন্ডারি, KMnO4 সেকেন্ডারি, Na2S2O3 সেকেন্ডারি। কিন্তু এই যে C+H আর C+H অক্সালিক অ্যাসিড, এটা যেহেতু প্রাইমারি, সুতরাং মাঝখানে যদি CH2 দুইটা বা তিনটা বা চারটা থাকুক, সেটাও প্রাইমারি স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়বে। সুতরাং এটা হলো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, এই গেল হলো আমাদের প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ আমাদের একটা পার্টের শেষ। আমাদের এখন পার্ট 2 শুরু হবে। পার্ট 2 আজকে আর শুরু করি না, নেক্সট ক্লাস কাল থেকে, কালকে শুরু করব আমরা। আজকের ক্লাস এই পর্যন্তই থাক, আজকের ক্লাসটা ছোট থাক। 1 ঘন্টার মতো ক্লাস হয়েছে আজকে। কালকের ক্লাসে আমরা সেকেন্ডারি, এই আমরা পরের পার্ট অর্থাৎ জারণ বিজারণ থেকে শুরু করব। দুইটা ক্লাসে আশা করি জারণ বিজারণ সম্পূর্ণটা শেষ হোক। তা কাল আর পরশুতে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।